হামিংবার্ড। ভোর হওয়ার আগেই খানবাড়ির সামনে দুটো বড় লাক্সারি মাইক্রোবাস এসে দাঁড়িয়েছে। পুরো বাড়ি জুড়ে এক হইচই পড়ে গেছে। তামান্না আর সাবিহা মিলে খাবারের বাস্কেটগুলো গুছিয়ে নিচ্ছে। অন্যদিকে মেহেরাব আর ফুয়াদ ব্যস্ত কার কার সুটকেস কোন গাড়িতে উঠবে তা নিয়ে। তাহাই এর মধ্যেই গাড়ির ড্রাইভারের সিটের পাশে নিজের জায়গা দখল করে নিয়েছে। আফজাল খানার আফতাব হাসি মুখে দাঁড়িয়ে সব তদারকি করছেন। তাসলিমা খাতুন দাঁড়িয়ে সবকিছু দেখছেন। যদিও আরিশ বলেছিল তাদেরকেও সাথে যেতে, কিন্তু আফজাল খান কিংবা আফতাব খান কেউই রাজি হননি। ছেলে মেয়েদের একান্ত সময়ের মাঝে নিজেরা থাকতে চান না তারা। এদিকে আরিশ সবার শেষে বাড়ি থেকে বের হলো। এক হাতে রশিকে কোলে ধরে আছে সে। রশি বাবার সাথে বেশ আনন্দেই আছে। আরিশ অরাকে দেখে ভুরু কুঁচকে বলল, লিটিল বার্ড, ল্যাপটপটা নিলে না তো? ওরা হাসতে হাসতে উত্তর দিল, আজ কোনো কাজ নয় মিস্টার আরিশ, আজ শুধু ছুটি। ঘুরতে গিয়ে কাজ করতে হবে না। বাঁকা হাসলো আরিশ। কিছুটা কাছে এগিয়ে ফিসফিস করে বলল, বেশ, যদি কাজ না করতে দাও তবে। ওরা অবুঝের মতো জিজ্ঞেস করলো, কি? কিছুই না। ল্যাপটপে কাজ না করলে আমাকে বেশি সময় দিতে হবে, তখন আবার জ্ঞান হারিয়ে ফেলো না। লজ্জায় ওরা কিছু বলল না, কেবল হেসে সামনে এগিয়ে গেল। আরিশ হাসি মুখে রশির কপালে একটা চুমু খেয়ে সামনে এগোলো। যাত্রা শুরু হতে গাড়ির ভেতর আনন্দের যেন বাঁধ ভেঙে গেল। ফুয়াদ আর তালহা পাল্লা দিয়ে গান গাইছে, আর সুব্বা ও সাবিহা তাদের ভুল সুর নিয়ে হাসাহাসি করছে। জাইমা জানালার পাশে বসে বাইরের সতেজ প্রকৃতি দেখছে, আর তার পেছনের সিটে বসা আহির আয়না দিয়ে বারবার জাইমার মুখ দেখছে। মাঝপথে গাড়ি যখন কুমিল্লার একটা হাইওয়েতে ইনে থামলো, তখন রশিকে নিয়ে সবার মধ্যে এক এলাহি কাণ্ড শুরু হয়ে গেল। আহির রশিকে কোলে নিয়ে হাঁটছে, ওরা আর বাকিরা গরম চা আর গরম সিঙারা কামড় দিচ্ছে। আহিরের সাথে রশির খুব ভাব জমেছে। আরই সাধারণত একা খেতে পছন্দ করলেও আজ সবার মাঝখানে বসে সবার মশকরা উপভোগ করছে। এর মধ্যে ওরা এক কাপ কফি নিয়ে আরিশের পাশে এসে দাঁড়ালো। আরিশ ওরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এত নয়েজ আমার সহ্য হয় না হামিমবার্ড, কিন্তু আজ কেন জানি ভালো লাগছে। ওরা মুচকি হেসে বলল, বাব্বা, দিন দিন আপনি সবাইকে চমকে দিচ্ছেন। তুমিও আজ রাতে নতুন কিছু ট্রাই করো, আমাকে চমকে দিও। ওরা ভুরু নাচালো, কিন্তু মুখে কিছু বলল না। ঢাকা ছেড়ে পাহাড়ি রাস্তা আর সবুজের বুক চিরে গাড়ি যখন চট্টগ্রামের দিকে এগুলো, সবার মনে তখন একটাই উন্মাদনা কাজ করছিল। নীল জলরাশির গর্জনে আজ যেন খানবাড়ির সদস্যদের কলকাকলি মিশে গেছে। বিকালের মাঠে বিকেলের মিঠে রোদ গায়ে মেখে সবাই এখন কক্সবাজারের সেই নীল দিগন্তের মুখোমুখি। আরিশের কথা মতো তালহা সব আয়োজন করেছে। বিশাল এক রিসর্ট বুক করা হয়েছে, যেখানকার বারান্দা থেকে সমুদ্রের ঢেউগুলো পায়ের কাছে আছড়ে পড়ার অনুভূতি পাওয়া যায়। বিকেল ৩টার দিকে তারা কক্সবাজার পৌঁছায়। এখন সময় বিকেলের শেষ। সবাই বিশ্রাম করেই সমুদ্র পাড়ে চলে এসেছে। মেহেরাব আর সাবিহার ছোটবেলার মতো সৈকতের বালি দিয়ে ঘর বানাতে ব্যস্ত। ফুয়াদ আর সুভা হাতে হাত রেখে অনেকটা দূরে সমুদ্রের ঢেউ গুনছে। অন্যদিকে তালহা আর তামান্না যেন এই কয়েকদিনেই পুরো পৃথিবী জয় করে নিয়েছে। ওদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তারা আজ কতটা সুখী। তামান্নার পরনে পরনে আজ নীল শাড়ি, আর তালহা তার স্বভাবজাত ভঙ্গিতে তামান্নার ছবি তুলতে ব্যস্ত। তামু, আরেকটু সোজা হয়ে দাঁড়াও। তামান্না ভেঙচি কেটে বলল, আর কত সোজা হব? খাম্বার মতো সোজা হও। ফিক করে হেসে ফেলল তামান্না। তালহাও হাসতে হাসতে ছবি তুলতে লাগলো। সবার অলক্ষ্যে একটু দূরে দাঁড়িয়েছিল আহির আর জাইমা। সাগরের এই বিশালতা দেখে জাইমার মনটা আজ বড্ড হালকা লাগছে। আহির পকেটে হাত দিয়ে স্থির দাঁড়িয়ে আছে। জাইমা আর চোখে একবার তাকে দেখে নিয়ে বলল, আপনি কি সমুদ্র পছন্দ করেন না আহির? আহির সমুদ্রের দিকে না তাকিয়ে জাইমার চোখের দিকে তাকালো। গাঢ় স্বরে বলল, সমুদ্রের গভীরতা ভয়ঙ্কর জাইমা, ঠিক আমার মতো। তবে আজ এই শান্ত ঢেউগুলো দেখে মনে হচ্ছে মানুষের জীবনে স্থিরতা খুব প্রয়োজন। তুমি পাশে থাকলে হয়তো আমি এই অস্থিরতা থেকে মুক্তি পাব। জাইমা হাসল।
একদম পানখোলা হাসি। সাগরের নোনা বাতাসে সেই হাসি যেন মুক্তোর মতো ছড়িয়ে পড়ল। সে প্রথমবারের মতো আহিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আহির চমকে তাকালো, কিন্তু জায়মার চোখে আজ আর ভয় নেই, আছে কেবল নির্ভরতা। আমি আছি। আহিরও জায়মার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল এবার। এই কদিনে অদ্ভুতভাবে আহিরের প্রতি দুর্বল হয়ে গেছে জায়মা। কক্সবাজার থেকে ফেরার পরপরই ওদের বিয়ের তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছে আরিশ। এদিকে রিসোর্টের প্রাইভেট বিচের এক কোণে ডেক চেয়ারে বসে আছে ওরা, কোলে রশি। মেয়েটা সমুদ্র দেখে ভীষণ খুশি, হাত পা ছুড়ে শব্দ করে ঢেউগুলোকে ডাকছে। আরিশ ওরার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে সেই চিরচেনা গাম্ভীর্য নয়, বরং ঠোঁটের কোণে আজ হাসি। কি ভাবছো হামিমবার্ড? ওরা আরিশের দিকে তাকিয়ে মৃদু হাসল। ভাবছি বছর দেড়েক আগেও কি আমরা কল্পনা করতে পেরেছিলাম আমরা এভাবে সবার সাথে সমুদ্র দেখতে আসব? জীবন কতটা অদ্ভুত, তাই না? আরিশ অরার পাশে বসে রশিকে কোলে নিল। রশি বাবার চিবুক ধরে টানছে। আরিশ অরার কাঁধে মাথা রেখে বলল, জীবন অদ্ভুত নয় ওরা, জীবন হলো এক আয়না। আমি তোমাকে ঘৃণা দিয়ে শুরু করেছিলাম, তুমি আমাকে ভালোবাসা দিয়ে বদলে দিলে। আজ এই যে শান্তি দেখছো, এটা তোমার ধৈর্য আর বিশ্বাসের ফসল। তেজরিন খান আরিশ আজ নিজের কাছে নিজেই হেরে গিয়ে জয়ী হয়েছে। ওরা আরিশের হাতটা শক্ত করে ধরল। আমাদের গল্পটা চিরকাল এইভাবেই থাকুক আরিশ। কোনো ঝড় যেন আমাদের এই সাজানো বাগানটা তছনছ করতে না পারে। আরিশ অরার কপালে ঠোঁট ছোঁয়ালো। ঝড় আসবে অরা, কিন্তু এইবার সেই ঝড় আমাদের উড়িয়ে নিতে পারবে না, কারণ আমাদের শিকড় এখন অনেক গভীরে। যত বাধা আসুক, কেউ কখনো কারো হাত ছাড়ব না। ওরা উত্তর দিল না, শুধু আরিশের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। ঠোঁটের কোণে তার হাসির রেখা, সমুদ্রের ঢেউয়ের শব্দ আর প্রিয় মানুষের নিঃশ্বাস। এর চেয়ে বড় সার্থকতা আর কী বা হতে পারে? দিনের আলো নিভে গিয়ে সমুদ্রের বুকে এখন চাঁদের আলো খেলা করছে। রিসর্টের রেস্তোরাঁয় সবাই মিলে জমজমাট ডিনার সেরেছে। তালহা আর তামান্না একে অপরের খুনসুটি করতে করতে নিজেদের রুমে ফিরেছে। মেহরাব আর সাবিহা সৈকতের পারে নিজেদের মতো হেঁটে রুমে ফিরেছে। আরিশ, অরা আর রশিও নিজেদের রুমে। রশি এক ছুটে নিজের খেলনা নিয়ে ব্যস্ত। আরিশ ফোনে কারুর সাথে কথা বলছে, কিন্তু রিসোর্টের অন্য একটি রুমে জায়মা ঘুম আসছে না। আজকের দিনের সব আনন্দ, আহিরের তার প্রতি নতুন করে জেগে ওঠা অনুভূতি, সব মিলিয়ে তার মনটা অস্থির। আজ যখন আহিরের হাতে হাত রেখে সে সমুদ্র দেখছিল, তখন ইচ্ছে করছিল একটিবার আহিরের বুকে মাথা রাখতে, কিন্তু লজ্জা বা সংশয়ে সেটা করতে পারেনি জায়মা। এসব ভাবতে ভাবতে ব্যালকনির কাচের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো জায়মা। সমুদ্রের গর্জন আর নোনা বাতাস সমুদ্রের গর্জন আর নোনা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো যেন রূপালি চাদর বিছিয়ে রেখেছে। জায়মার চোখ জলে চলে গেল তার পাশের ব্যালকনির দিকে। আহিস সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। তার দৃষ্টি দূর দিগন্তে, যেন সমুদ্রের অতল গভীরতায় কিছু খুঁজছে। জাইমা একবার ভাবলো রুমে ফিরে যাবে, কিন্তু পায়ে যেন অদৃশ্য কোনো টান অনুভব করলো। আহির কি বুঝতে পারছে তার মনের অস্থিরতা? আহির হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখ সরাসরি জাইমার চোখের সাথে মিলিত হলো। আহিরের চোখে সেই পরিচিত তীব্রতা। আহির ধীরে ধীরে জাইমার ব্যালকনির দিকে এগিয়ে এলো। মাঝখানে সরু দেয়ালটা পেরিয়ে সে জাইমার সামনে এসে দাঁড়ালো। জাইমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আহির সিগারেটটা ছুঁড়ে ফেলে জাইমার হাতটা আলতো করে ধরল। জাইমা হাত সরিয়ে নিল না। ঘুম আসছে না। আহিরের কণ্ঠস্বরে এক অদ্ভুত মাদকতা। জাইমা মাথা নাড়ল না। আহির জাইমার চিবুক ধরে নিচের দিকে ফেরালো। চাঁদের আলোয় জায়মার মুখটা মায়াবী দেখাচ্ছে। আহিরের চোখে তখন গভীর আকাঙ্ক্ষা। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীরে ধীরে জায়মার মুখের কাছে এগিয়ে এলো। জায়মা চোখ বন্ধ করলো। আহিরের উষ্ণ ঠোঁট জায়মার ঠোঁটকে ছুঁয়ে দিল। প্রথমেই একটা নরম ছোঁয়া, যেন দুই অস্থির আত্মার মিলন হচ্ছে। ধীরে ধীরে সেই ছোঁয়া গভীর হলো। জাইমার সমস্ত ভয়, সব দ্বিধা যেন এই এক চুমুতে বিলীন হয়ে গেল। সে আহিরের কাজ জড়িয়ে ধরল। আহির জাইমাকে আরো কাছে টেনে নিল। তার কোমরে হাত রেখে নিজেদের মাঝে সমস্ত দূরত্ব
মুছে দিল। একসময় আহির নিজেকে আলাদা করে জাইমার কপালে আলতো করে চুমু খেলো। জাইমা হাঁপাচ্ছে, তার চোখ ছলছল করছে। আহির তার ভেজা চোখ মুছে দিয়ে বলল, এবার কি ঘুম আসবে? জাইমা মৃদু হাসলো, জানি না। আহির জাইমার হাতটা শক্ত করে ধরল। শুধু এটুকু জেনে রাখো, আজ থেকে তুমি আমার। জাইমা মুচকি হাসলো। আহির তাকে আবারও বুকে জড়িয়ে ধরল। সমুদ্রের গর্জন তাদের ভালোবাসার গল্পের নীরব সাক্ষী হয়ে রইল। জীবনের নতুন অধ্যায় আজ এই সমুদ্র পাড়েই শুরু হলো। রিসর্টের বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। রুমে এসির মৃদু শব্দ আর রশির শান্ত নিঃশ্বাসের শব্দ মিলে এক অন্যরকম নিস্তব্ধতা তৈরি করেছে। রশি আজ সারাদিন ছোটাছুটি করে ক্লান্ত হয়ে আরিশ আর অরার মাঝখানে গভীর ঘুমে আচ্ছন্ন। আরিশ অনেকক্ষণ ধরে রশির ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল। তারপর খুব সাবধানে, যাতে একটুও শব্দ না হয়, রশিকে তার কোল থেকে সরিয়ে বিছানার একপাশে কোলবালিশ দিয়ে নিরাপদ করে শুইয়ে দিল। ওরা তখন বিছানার এক কোণে আধশোয়া হয়ে একটা বই উল্টে পাল্টে দেখছিল। আরিশ হঠাৎ করে অরার হাতের বইটা সরিয়ে দিয়ে তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। ওরা অপ্রস্তুত হয়ে আরিশের গলা জড়িয়ে ধরল। কি হচ্ছে এসব? রশি জেগে যাবে তো। আরিশ কোনো কথা না বলে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। অরার বিস্ময়ের সীমা রইল না। বিশাল বড় কাচের দেয়াল ঘেরা আধুনিক ওয়াশরুম, যেখান থেকে বাইরের অন্ধকার সমুদ্র দেখা যায়। আরিশ অরাকে নিয়ে ভেতরে ঢুকে পা দিয়ে দরজা আলতো করে ঠেলে বন্ধ করে দিল। ওরা অবাক হয়ে আরিশের বুকের উপর হাত রেখে জিজ্ঞেস করলো, ওয়াশরুমে কেন এলেন? আরিশ অরাকে বেসিনের স্ল্যাবের উপর বসিয়ে দিল। তার দুই হাত অরার দুই পাশে রেখে এমনভাবে দাঁড়ালো যে অরার পালানোর কোনো পথ নেই। আরিশের চোখের মণি দুটো অন্ধকারের বাঘের মতো জ্বলছে। সে অরার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, রুমে সাউন্ড হবে ডার্লিং। কথাটা শুনে অরার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। আরিশের গলার স্বর আজ অস্বাভাবিকের চেয়ে অনেক বেশি গভীর আর ডার্ক। ওরা কোনো মতে বলল, আপনি বড্ড অসভ্য হয়ে গেছেন। অরিশ বাঁকা হাসল। তার হাত ওরা শাড়ির ভাঁজ পেরিয়ে কোমরের উন্মুক্ত অংশে বিচরণ করতে শুরু করলো। অসভ্যতা তো কেবল শুরু ডার্লিং। আরিশ অরার ঘাড়ের কাছে ঠোঁট ছোঁয়ালো। অরার দু হাতে আরিশের চুলগুলো খামচে ধরল। বাইরে সাগরের জল আছড়ে পড়ছে উপকূলে, আর ভেতরে শাওয়ারের টুপটুপ শব্দের মাঝে আরিশ আর অরা ডুবতে লাগলো এক নিষিদ্ধ গভীরতায়। ওয়াশরুমের আবসা আলোয় আরিশের চোখের দৃষ্টি যেন অরার সত্তাকে পুড়িয়ে দিচ্ছে। বেসিনের উপর বসে থাকা অরার কোমরে আরিশের হাতের চাপ বাড়ছে। বাইরে নোনা বাতাসের শো শো শব্দ আর ভেতরে আরিশের তপ্ত নিঃশ্বাস, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। ওরা কাঁপা কাঁপা হাতে আরিশের শার্টের কলারটা খামচে ধরল। আরিশের ঠোঁট এখন অরার চিবুক বেয়ে নেমে ঘাড়ের সেই স্পর্শকাতর জায়গায় স্থির হয়েছে। ওরা চোখ বন্ধ করে আরিশের কাঁধে মুখ লুকালো। আরিশের এক একটি স্পর্শে ওরা যেন নিজেকে হারিয়ে ফেলছে। আচমকায় আরিশ অরার শরীরের স্পর্শকাতর স্থানে কামড় বসাতে মৃদু আর্তনাদ করে উঠল সে। আরিশ! অরার কণ্ঠে কাঁপন। আরিশ হিসিয়ে বলল, বাধা দিও না। আজ আমি উত্তাল ঢেউয়ের মতোই ভাসিয়ে নিয়ে যাব তোমায়। ওরা কিছু বলতে যাবে তার আগে আরিশ ঠোঁট দিয়ে তার ঠোঁট আবদ্ধ করলো। রাতটা ওভাবেই কাটলো দুজনের। সমুদ্রের পাড়ে কাটানো সেই জাদুকরী দিনগুলো শেষ করে খান পরিবার যখন ঢাকায় ফিরল, তখন সবার মনেই একরাশ প্রশান্তি। তেজরিন খান আরিশের সেই পাথরের হৃদয়ে যে ভালোবাসার চারা ওরা রোপণ করেছিল, তা এখন এক বিশাল মহি মহি রুহু। কয়েক বছর পর খানবাড়ির বাগানে এখন সকালের রোদ ঝিলমিল করছে। রশি এখন অনেকটা বড় হয়েছে। তার চঞ্চলতায় সারা বাড়ি মুখর থাকে। সাবিহা আর মেহরাবের কোল আলো করে এসেছে নতুন অতিথি। তালহা আর তামান্না এখন এই বাড়ির প্রাণ। আর আহির, সে এখন আর সেই অন্ধকার জগতের মানুষ নয়। জাইমার শান্ত ভালোবাসা তাকে এক নতুন পথের দিশা দিয়েছে। তাদের ছোট সংসারে এখন শুধু সুখের বাস। তারা এখন আমেরিকা আছে। আজ আরিশ অফিসের কাজ ছেড়ে একটু জলদি বাড়ি ফিরল। ড্রয়িং রুমে রশিকে পড়াতে বসিয়েছে
অরা। আরিশ আড়াল থেকে কিছুক্ষণ দেখলো তার জীবনের এই শ্রেষ্ঠ দুই প্রাপ্তিকে। তারপর গুটি গুটি পায়ে অরার পেছনে গিয়ে দাঁড়ালো। হামিং বার্ড, অনেক তো হলো, এবার ছুটি দাও ওকে। ওরা হেসে ফিরে তাকালো। আরিশের চোখে আজও সেই একই মুগ্ধতা যা প্রথমবার অরাকে দেখার পর অলক্ষ্যে জন্মেছিল। রশি তার বাবাকে দেখে এক ছুটে কোলে উঠে এলো। আরিশ মেয়েকে আদর করে নামিয়ে দিয়ে অরার হাত ধরল। আফজাল খান আর আফতাব খান বারান্দায় বসে দাবা খেলছেন। তসলিমা রান্নাঘরে তামান্না চায়ের কাপ নিয়ে এগিয়ে আসছে। রুমে গিয়ে ওরা আরিশের কাঁধে মাথা রেখে জানালা দিয়ে বাগানের কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো। সেই প্রথম দিনের আরিশ আর আজকের আরিশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওরা বিড়বিড় করে বলল, জানেন, মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আমি সত্যিই আপনাকে বদলাতে পেরেছি। আরিশ ওরার হাতটা নিজের হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তুমি আমাকে বদলাওনি ওরা, তুমি আমাকে আমার নিজের সাথে পরিচয় করিয়ে দিয়েছ। তুমি না থাকলে তেজরিন খান আরিশ হয়তো আজও এক অন্ধকার গুহায় আটকা পড়ে থাকতো। ওরা হাসলো, সেই মায়াবী হাসি যা আরিশের হৃৎপিণ্ডর স্পন্দন বাড়িয়ে দেয়। ভালোবাসা যখন ত্যাগের চেয়ে বেশি বিশ্বাসের হয়, তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে আলাদা করতে পারে না। আকাশে তখন গধূলির আলো, পাখিরা নীড়ে ফিরছে। আরিশ আর ওরা পাশাপাশি দাঁড়িয়ে দেখছিল এক সুন্দর আগামীর স্বপ্ন। বিষাদ পেরিয়ে ঘৃণা মারিয়ে তাদের ভালোবাসার এই জয়গান চিরকাল প্রতিধ্বনিত হবে খানবাড়ির আনাচে কানাচে। সমাপ্ত।